প্রেক্ষিতে আমরা যেহেতু অগস্টে কথা বলছি, আমরা গত 2 মাস ধরে কিন্তু আমরা 4 জুলাই স্মরণ করে এসেছি এবং জুলাই যে আমাদের শিখিয়েছে আসলে এই বিষয়টা যে cannot discount victims' voices and victims' voices make all the difference and that experience also makes all the difference. So I think জুলাই আমাদেরকে আরও কিছু জিনিস শিখিয়েছে যেটা আজকেও আমরা আপনাদের সামনে এখানে সেটার প্রতিফলন দেখছি যে কোনো ভয়াবহ ঘটনা, কোনো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন, কোনো ভয়াবহ অপরাধ, গুরুতর অপরাধ সব কিছু কিন্তু এখানে হয়েছে, আপনাদের জানতে পারছি জুলাই হয়েছিল। আমার মনে হয় আমরা শিখছি, বুঝছি যে বিচারের অনেকগুলো মাত্রা এবং দিক আছে। আপনারা যখন সবাই চেষ্টা করেছেন জবাব দিতে, কিছুটা হলেও সফল হয়েছে। কয়েকজনের কয়েকদিনের জন্য হলে রেজিস্ট্রেশন করা হয়েছে, আপনারা প্রচেষ্টা আছেন এখনো। কিন্তু জবাবদিহিতা হচ্ছে একটা দিক, যে কথা মাঝের শেষে বলবেন জবাবদিহিতার পাশে যে পুরো একটা সংস্কার চলে, যেটা আসলে আপনাদের এই স্বাস্থ্যসেবা আন্দোলনের অনেক যে পরিবর্তন হতে দরকার। আমরা তো আর দেখতে চাই না বছরের পর বছর যেভাবে আমাদের মিলিত হবে আরও যে 3 আরও যে 6 জন এরকম করে সামনে আসবেন, সেটা তো আমরা দেখতে চাচ্ছি না। অন্যরকম অবস্থা যেখানে এরকম ঘটনাগুলো ঘটবে না। এবং আমি বিচারের আরেকটা দিক সেটা আজকেও দেখেছি, যে স্মরণ করার ব্যাপারটা, এটা কিন্তু আপনারা যেভাবে আজকে আপনাদের নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে আমরা অবশ্যই শুনেছি, কিন্তু পাশাপাশি আপনি যে একটার পর একটা পত্রিকার রিপোর্টগুলো তাদের থেকে আমাদেরকে দেখান কি হচ্ছে, আর নেগেটিভ কথাটা বলবো যেটা বোঝার জন্য আসলে কোনো সহজ উপায় নাই। ওনার ফেসবুক ঘেটে ঘেটে বের করতে হয়েছে কার কি ঘটনা ঘটেছে। সো এই যে স্মরণ করার ব্যাপারটা, এটা যে কত গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের বিচার প্রক্রিয়ার বা ন্যায্যতার, মানে আমরা যদি বড় আকারের বিষয়টা বোঝার চেষ্টা করি, সেটা আমাদেরকে মনে করে দেওয়া হচ্ছে। আইনের কথা রাশনা খুব স্পষ্ট করে বলেছে, সেটা আমাদের সবার জানা থাকলেও আই থিঙ্ক আমার আরেকবার বলা উচিত। দেন আমরা ভিডিওতে যেরকম দেখলাম, বলা হচ্ছে শেষ ভিডিওতে, যে হাসপাতালে থাকলে ওখানে একটা দেখা যায়, নোটিশ বোর্ড দেখা যায়, এথিক্যাল রেসপন্সিবিলিটি কী আছে না আছে সব কিছু বলা। আমি সাধারণত আমার সংবিধান নিয়ে করি, আজকে আমার হাতে সংবিধানে যেমন লেখা আছে, জানি আমাদের জীবনের অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে, সকলের সমান অধিকার ইত্যাদি। অবশ্যই এটা হালকাভাবে দেখছি না, এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এই সাংবিধানিক অধিকারগুলো আছে, কিন্তু সাংবিধানিক অধিকার যে প্রয়োগ হয় না সেটা তো আরও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং কেন হয় না সেটা নিয়ে আমরা শুনছি। একই সাথে তথ্য অধিকার আইন আমাদের একটা আছে, সেটাও প্রয়োগ হয় না, সেটাও আমরা শুনলাম। এই মুহূর্তে ইনফ্যাক্ট এটা আমাদের আরেকটা দাবি এখানে যোগ করা উচিত, যে এই প্রতিষ্ঠানগুলো যাতে চালু করা হয়, তথ্য অধিকার কমিশনটা চালু না, ওখানে যে আমরা আবেদন করে যাচ্ছি সেখানে আসলে আলটিমেটলি চক্রটা করার কেউ নেই। সো আমাদের দাবিগুলো আরও একটু বাড়তে পারে, মানে সুনির্দিষ্ট দাবিগুলো, সেটা এখানে আরেকটা পয়েন্ট, যে আমার মনে হয় আমরা পাবলিক এবং প্রাইভেট হাসপাতাল দুটার কথা বলছি, একটু ভিন্ন ভিন্ন কাঠামো আছে তাদের রেগুলেট করার জন্য। রাজনা বলে নতুন করে একটা আইনের কথা ভাবা হচ্ছে, যে কী করে আসলে এইসব চিকিৎসার সম্পর্কিত যে অবহেলা বা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারগুলো কীভাবে কী করা হবে। একই সাথে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এখন প্রচলিত এবং চলমান যে আইনের কাঠামো আছে সেটা নিয়ে আমাদের কী করে। নতুন আইন আসবে এবং নতুন আইন আনাটা খুবই প্রয়োজন, এবং এটা খুব প্রশংসনীয় একটা উদ্যোগ যে নেওয়া হয়েছে। কিন্তু এটা আমাদের অভিজ্ঞতা বলে, অন্যান্য সেক্টরে আমরা যেটা দেখি, যে আমরা একটা আইন তৈরির জন্য অনেক সময় ব্যয় করি, তারপরে আইনটা কার্যকরী করতে আবার আরেকটা প্রজন্মের কিন্তু ওটা নিয়ে লেগে থাকতে হয়, একাধিক প্রজন্ম অনেক সময়। তো আমরা ওই কাজটা করি, কিন্তু পাশাপাশি কী আছে, আপনারা যতদূর হয়েছেন এই এক্সিস্টিং কাঠামোকে কার্যকরী করতে, সেই অভিজ্ঞতাও কিন্তু সবার কাছে নিয়ে যেতে হবে। চিকিৎসায় অবহেলা শিকার এখানে একটু অন্য সেক্টরের অভিজ্ঞতা একটু বলতে চাইছি আপনাদের, আমাদের সবার সামনে স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন আমরা দেখি অন্য দুইটা সেক্টরে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয় এবং কমপ্লিটলি আননেসেসারি যে টেস্টগুলো হচ্ছে। একটা হচ্ছে আমাদের লেবার সেক্টরে, যেখানে আমরা দেখি বিভিন্ন কর্মসংস্থানে স্টুডেন্টরা নিয়োজিত হচ্ছে বিকজ প্রিভেন্টিভ মেজার্সগুলো নেওয়া হয় না। আর
আরেকটা হচ্ছে অফকোর্স অবভিয়াসলি আমরা কথা বলছি যেখানে আমরা সপ্তাহখানিক আগে আমাদের তারিখ নিষিদ্ধের মৃত্যুটা আবার স্মরণ করলাম এবং কেন তারা এখন কত 13 বছর পরে এখনো তারা বিচার হয়নি। সেখানে আমরা দেখি সড়ক নিরাপত্তার ক্ষেত্রেও অনেক ধরনের প্রিভেন্টেবল ডেথস এখনো হচ্ছে, প্রিভেন্টেবল ইঞ্জুরিজ এখনো হচ্ছে, প্রিভেন্টেবল পারমানেন্ট ডিসেবিলিটিস এখনো চলছে। তো সেখানে দেখেন কীভাবে আইনি কাঠামো কিছুটা হলেও পরিবর্তিত হয়েছে। শ্রম অধিকারের থেকে বা শ্রমিকদের ক্ষেত্রে আমরা এখন দেখছি আমাদের সেই রানা প্লাজার ঘটনা আপনাদের সবার মনে থাকবে। তারপর যে একটা বড় পরিবর্তন এসছে যে আইনে এখন বিমার বিষয়টা বাধ্যতামূলক করা হচ্ছে শুধুমাত্র একটা সেক্টর গার্মেন্টস যেখানে রানা প্লাজা হয়েছিল এবং যে সেক্টরে আমরা জানি মোটামুটি ভালো ধরনের প্রফিট করা হয় তাদের ইন্স্যুরেন্স করার যে সুযোগ আছে। আমরা রাজনগরী বলছেন যে রিসোর্স কনস্ট্রেন্টের বিষয়ে আমরা ভাবতে হবে, আমরা বলে দিব যে হয়ে যাবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে কোনো কিছু নাই করার এরকম কার্যকরী হবে সেখানে তো এখন ইন্স্যুরেন্সের ব্যবস্থা রয়েছে। সো ওখানে যদি কোনো শ্রমিক নিহত হন ওনারা এখন সেই 1 দশকের জন্য মামলা করে অপেক্ষা করতে হবে না। রোডের ক্ষেত্রে রাস্তা সড়কের ক্ষেত্রে যদি দেখা যায় নিরাপদ সড়ক আন্দোলন এখনো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের সেই বিখ্যাত স্লোগান আছে আমাদের আন্দোলনের জন্য খুবই প্রযোজ্য উই ওয়ান্ট জাস্টিস। সেখানে তারা যেটা পেরেছেন যে এখন আইনে যে পরিবর্তন এসছে এখন আপনারা ঠিক গেলে যেতে পারেন কিন্তু সহজ পথ না, কিন্তু একটা খাত বা তহবিল তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে যেখানে রাষ্ট্রপক্ষ থেকে সেটা অবশ্যই খুব অনুপযুক্ত আমি বলবো, কিন্তু তারপরে ওখান থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত সেখানে একটা অনুদানের মতো পাওয়া যায় কেউ যদি আহত বা নিহত হয়। সো আমি কেন এই দুইটা উদাহরণ দিয়ে বলছি যে আমার কাছে মনে হচ্ছে আরেকটা পয়েন্ট নিয়ে আমার ক্লাস থেকে আমরা বেশ কিছু কাজ এখন শুরু করেছি বা করবো যে বিমার বিষয়টা এখানে নিয়ে আসা উচিত। যেটা বিদেশে যেটা দেখতে অনেক দেশে ডাক্তারের একজন চিকিৎসাকে বিমা করে রাখতে হয় নিজে, কারণ ইন্স্যুরেন্স পেমেন্ট যখন করতে হবে একজনের করে করতে হলে বা তার যখন নেওয়া করতে হবে সেই বিমা থেকে সে দাবি করতে পারে। আমাদের একজন লয়ারদেরও এরকম থাকে বিভিন্ন দেশে, কিন্তু আমরা ডাক্তার থেকে আরও উঠবে আমাদের এখানে হবে অলরেডি খুব পজিটিভ একটা জিনিস যে বিমার ব্যবস্থা এখানে চলে আসবে। এটা খুব ক্রিটিক্যাল আমার মনে হয় আইনি